নমস্কার। আমার গল্পের আসরে সব্বাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের লীলা মজুমদারের একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম তনুকা। তনুকা বলে এক মেয়ে ছিল। ছিল কেন বলছি? বহাল তবিয়তে সে এখনো আছে। আসলে তার অন্য নাম। অশান্তির ভয়ে সেটা প্রকাশ করলাম না। তাছাড়া মামলা মোকদ্দমাও অসম্ভব নয়। এই কলকাতা শহরের লোকের মুখে তার প্রশংসা ধরে না। কাগজে কাগজে তার রঙিন ছবি বেরোয়। টিভির বিজ্ঞাপনে তার নামহীন মুখ দেখলে এক বাক্যে পুরুষরা সকলে, আর যেসব মেয়েদের বয়স 25-এর কম, তারা উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, তনুকা তুলনাহীন। অনেকে নম করে। বলা বাহুল্য, রূপ যেন তার গা বেয়ে উপচে পড়ছে। আকৃতিটি অতি আশ্চর্য। মধ্যিখানটা সরু, ওপরটার তলাটা দিব্যি খাসা গোল, অথচ লম্বাটে। সে আমি ভাষায় ঠিক বোঝাতে পারছি না। আর মুখখানি, আহা, ওই যে আমন বলে একরকম বাদাম হর, যার বাংলা নাম মনে করতে পারছি না, ওর মুখের গড়ন ঠিক সেই রকম, এমনকি আরও ভালো। কপালের ডোলটি গোলমতো হয়ে থুতনির কাছটি সরু, আবার মধ্যিখানে একটা টোল। চুলেরই বা কত রং, কত ঢং, কত বাহার। কখনো মাথার ওপরে রতনচূড় খোপা বাঁধা, কখনো ঘাড়ের কাছে এলো খোপায় বেলফুলের মালা, কখনো ঘাড় ছাটা, কখনো বা আঙুরে থোকার মতো কোকড়া চুলের শোভা। হতে পারে সবই নকল, তাতেও আমার কোনোই আপত্তি নেই। খালি এইটুকু বলতে আমি বাধ্য হব যে আসল জিনিসটার চেয়ে কৃত্রিম জিনিসটি 1000 গুণে ভালো। এ আমার বহুবার পরীক্ষিত। তারপর আরেকটা বিশেষত্ব হলো যে সব দিন আর সব কাগজপত্রে কিংবা টিভিতে ওকে একরকম দেখায় না। ওই ক্লিওপেট্রার মতো শতরূপা। পুরুষ দর্শকরা সবাই ওর কেনা গোলাম, আর 25-এর নিচের সব মেয়েরাও। তারা নাকি ওর সব রঙিন ছবি কেটে পিচবোর্ডে সেটে রাখে। বুড়িরা ওকে স্নেহের চোখে দেখেন। ওর মুখ দেখেই নাকি একজনের চশমার পাওয়ার কমে গেছে। বাদবাকি সব মেয়েরা ওর ওপর হাড়ে চটা। উঠতে বসতে নিন্দে মন্দা করে। সেসব কথা লিখে রাখলে নির্ঘাত একটি বেস্ট সেলার হয়ে যেত। হাঁ করে তাকিয়ে দেখেছি পাতায় পাতায় কত না ফ্যাশনের সাজ, আর প্রত্যেকটিতেই রূপ যেন গলে গলে পড়ছে। এত কারিগরি হাতও পাকিয়েছে ভগবান। শুনেছি ভগবানের কিঞ্চিত ত্রুটি বিচ্যুতি ঘটলেও তিনি ব্যবসাদারদের মাথায় নানা রকম বুদ্ধি জুগিয়ে দেন, যাতে করে শুধু তনুকা কেন, তনুকার উপাসকরাও মোহিনী রূপ পায়। আর ঠিক তা না পেলেও ওই সাজ পোশাক, ওই যে কী সব খেতে হয়, মাখতে হয়, যোগব্যায়াম করতে হয়, তার মিলিত ফলে সবাই কম বেশি সুন্দরী হয়ে ওঠে। একটিও কদাকার মেয়ে তো আজকাল আমার চোখে পড়ে না, তা সে কালোই হোক আর ধুলোই হোক। শুনেছি ওই সব চকচকে রঙিন ছবি দেখে ব্যবসাদারদের সমস্ত পণ্যদ্রব্য সাঁই সাঁই করে বিক্রি হয়ে যায়। তারা তনুকার ফ্ল্যাটের দরজায় সাদা রিবন দিয়ে বাঁধা রাশি রাশি পোশাক আশাক, হিরে মতির গয়না, তবে সেগুলো নকলও হতে পারে এবং আশা করি তাই, সেলোফোনে মোড়া ফুল, বাক্স ভরা মেওয়া কিংবা চকোলেট উপহার দিয়ে যায়। তবে ফ্ল্যাটের অন্দরে বিশেষ কাউকে ঢুকতে বলা হতো না। ভালো ঘরের বাঙালি মেয়েরা যার তার সঙ্গে মেশে না। একজন বয়স্কা মহিলা, তার বেজায় মেমমেন চেহারা নাকি, ওর সেক্রেটারি। সবাইকে দুটো মিষ্টি কথায় ধন্যবাদ জানিয়ে
বলা বাহুল্য ইংরেজিতে বিদায় করে দিতেন। বলতেই ভুলে যাচ্ছিলাম, তনুকা শুধু সুন্দরী নন, উপরন্ত ভারী সুগৃহিণী। খাসা রাঁধে, দেশি, বিলিতি, চীনি, জাপানি, রুশ, আরবি, ফার্সি যা চাইবে। তার শুধু রন্ধন প্রণালী নয়, তনুকা কোমরে কাপড় জড়িয়ে তার ওপর খাসা খুদে অ্যাপ্রন বেঁধে ওই সব রাঁধছে। তার ফটোশ্যুট তো আমি নিজের চোখে দেখেছি। পায়ে চালানো দেশি সেলাই কলে নিজের হাতে ঘরের পর্দা সেলাই করছে, তারও ছবি দেখেছি। কি চমৎকার করে সাজানো সব ঘর, তাও লক্ষ্য করেছি। আর শুধু আমি কেন, ঘরে ঘরে কিঞ্চিত অবস্থাপন্ন মেয়েরা, তার মধ্যে সম্ভবত ওই নিন্দুকরাও ওইসব কাপড় আর রান্নার উপকরণ, বাসন, প্রেসার কুকার, স্টোভ ইত্যাদি কিনে প্রাণপণে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করেন যে তারাও কিছু কম যান না। ওই তনুকাকে ঘিরে নানা রকম কিংবদন্তি ছড়িয়ে পড়েছিল। খবরের কাগজে এবং পাক্ষিক পত্রিকার বাস্তব আর আন্দাজ মিলিয়ে নানান রসজ্ঞ রচনা বেরোত। তাই নিয়ে পাঠক মহলের কাছ থেকে ভালো মন্দ চিঠিপত্রও আসত। এ বিষয়ে কোনেও সন্দেহ নেই যে পুরুষরা যতই রূপকণের উপাসক হোক, একজন মেয়ে এতটা জনপ্রিয়তা ও প্রাধান্য পাচ্ছে, সাধারণ লোকেরা অনেক সময় সেটাকে সন্দেহ এবং অধৈর্যের চোখে দেখে। তাই নিয়ে যথেষ্ট লেখালেখিও হয়, যার ফলে বিধিমতে চিঠিপত্র লিখে সময় স্থির করে একজন ফটোগ্রাফার ও একজন মহিলা সাংবাদিক সহকারে কয়েকজন বিশিষ্ট বয়স্ক লেখক, শিল্পী, সমাজসেবক, পণ্ডিত এবং সেই সঙ্গে প্রবীণাদের প্রতিনিধিত্ব স্বরূপ আমিও কিছুদিন আগে একদিন সকালের দিকে তনুকা সদনে উপস্থিত হলাম। মেম সাহেব আশ্বাস দিয়েছিলেন যে সকালবেলায় কৃত্রিম সন্ধ্যা তৈরি করা সব ব্যবস্থায় আছে, বাইরের শব্দও পৌঁছায় না, নির্বিঘ্নে সাক্ষাৎকার চলবে। সে আমার এক অপূর্ব অভিজ্ঞতা। তার আগে বা পরে অমনটি আর দেখলাম না, অন্তত চর্মচক্ষে দেখিনি। তবে অনেক মার্কিনী লেডিজ ম্যাগাজিনে আছে বটে। খুদে এক চারদিক বন্ধ লিফটে করে কোন তলায় যে উঠলাম তা বলতে পারি না। বন্ধ জায়গায় আমার বুকে হাতুড়ি পেটে, তাই ঢুকেই চোখ বুজে দাঁড়ালাম 6 জন একসঙ্গে। চালক পর্যন্ত ছিল না। এতটুকু শব্দ বা ঝাঁকুনি তো নয়। এক সময় নিঃশব্দে থেমেও গেল, দরজা আপনি খুলে গেল এবং আমরা নামার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, আর লিফটটাও নেমে গেল। চারদিকে চেয়ে তাজ্জব বনে গেলাম। চাপা আলো, দিন না রাত বোঝা যায় না। বাতাস থেকে যেন একজন শিব নিঃশব্দে একটা দরজা খুলে দাঁড়ালো। আমরা তনুকাধামে প্রবেশ করলাম, নাকি কোনো অলৌকিক উপায়ে স্বর্গধামে পৌঁছালাম। শ্বেত পাথরের আর কালো কে জানে কিসের মূর্তি দিয়ে সাজানো খুদে হলঘর পেরিয়ে আমরা বিশাল এক কামরায় উপনীত হলাম। দেখছেন তো স্থান মাহাত্ম্য কাকে বলে। ওই রকম ভাষা আপনা থেকে আমার মুখ দিয়ে বেরুল। সাংবাদিকা আমার সাদা কাপড় দেখে আমাকে ক্যাবলা ঠাউরে কানে কানে বললে, এটা হলো তনুকার শাল। শাল মানে? একটু গরম হয়ে বললাম, জানি, স্কুলের নিচের ক্লাসে পড়েছিলাম। এই ঘরেরই মেলা ছবিও দেখেছি। এইসব তুচ্ছ খিটিমিটি থেকেই বোঝা উচিত আমরা কেমন তাজ্জব বনে গেছিলাম। ঘরের মধ্যিখানে ছাদ থেকে নানা রকম ঝলমলে জিনিস ঝোলানো বিশাল এক ঝাড় লণ্ঠন থেকে ঘরময় ওই স্বর্গীয় আলো দেখা যাচ্ছিল, নাকি ঘরের দুই প্রান্তে লম্বা লম্বা জানলা আর তার গমের দানার গায়ে রঙের মতো মিহি রঙের পর্দারই প্রতিফলন তা বোঝা গেল না। সাংবাদিক তার খুদে নোটবইতে কি যেন টুকে রাখছিল।
দেখতে পাচ্ছিলাম না বলে নিজের ওপর রাগ ধরছিল। না মশাই, ওটা পরের ব্যাপারে নাক গলানো নয়, ওকে বলে জ্ঞান পিপাসা। ভদ্রমহিলা রাগত মুখে আমার দিকে পিঠ ফিরে দাঁড়ালো। এমন সময় মনে হলো মাটি খুঁড়ে অর্থাৎ ঘরের কোণের খুদে সিঁড়ি দিয়ে স্বয়ং লক্ষ্মী ঠাকুরন উঠে এসে আমাদের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকালেন। সে যে কি রূপ, সে আর বলার আমার ক্ষমতা নেই। তবে আমার পাঠকরা সে দেবীকে নানা বেশে নানা পরিবেশে কাগজের পাতায় আর ফিল্মের পর্দায় দেখেছেন। তবু ওই যে বললাম শতরূপা, এ যেন তাদের সবার থেকে আলাদা। এর পায়ে নিশ্চয় কখনো ধরার ধুলো লাগেনি, আর লাগবার দরকারই বা কি? থাকেন তো এই ভূস্বর্গে, আর অদৃশ্য পাখনাও আছে নিশ্চয়, নইলে পায়ের তলাটা পর্যন্ত গোলাপি হবে কি করে? মুগ্ধ হয়ে গেলাম, গলে জল হয়ে গেলাম। পেছনে একটা সোনালি রঙের সোফা ছিল, তাতে ধপ করে বসে পড়লাম। সেটাও নিঃশব্দে একটু সরে গেল, বোধ হয় অদৃশ্য চাকা লাগানো। ভাবলাম এর বিষয়ে আবার নতুন কি লেখা যায়। তাছাড়া আমার ওই ভোতা মতো ডট পেনটার কি এর বিষয়ে কিছু লেখার সাধ দিয়েছে? বোধ হয় জীবনে প্রথম মূর্ছই গেলাম। ঠিক তা না হলো অন্যমনস্ক হয়েছিলাম নিঃসন্দেহে। তারপরে কানে এলো মধুর কণ্ঠে কে বলছে, আহা, গরম লেগে গেল বোধ হয় মাসিমা, এই শরবতটা একটু খান, আমি নিজে করেছি। এই বলে আমার মুখে খানিকটা নির্ঘাত অমৃত ঢেলে দিলেন। বোধ হয় আমি তার যোগ্য নই, কিসে টেসে একাকার করেছিলাম। যাই হোক, সাক্ষাৎকার হয়ে গেল। সকলেরই একমত, কাগজে ছবি ও বর্ণনা বেরোয় তার এক বর্ণও বাড়ানো নয়, বরং কমিয়ে দেখানো হয়। হিংসুটেরা যাই বলুক। বাড়ি ফিরতে নাতনিরা ঘিরে দাঁড়ালো। আমিও তনুকার প্রশংসায় শতমুখ। হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। কি সর্বনাশ! 3 নাতনির 3টি অটোগ্রাফ অ্যালবাম তো তনুকার নিখোঁজ লেখার টেবিলের উপরে ফেলে এসেছি। তারা কেঁদে ফেলে আর কি। শেষ পর্যন্ত পরদিন ওই পাড়াস্থ এক বান্ধবীর সঙ্গে গিয়েছিলাম অ্যালবাম উদ্ধার করতে। না না, তনুকার ফোন ধরার সময় কোথায়? তাছাড়া সে তখন বোম্বাই গেছিল টিভির ব্যাপারে। এবারও নিঃশব্দ লিফটে বান্ধবীর সঙ্গে স্বর্গের কাছাকাছি উঠে আবার সেই গালছি মোড়া হল ঘরে পৌঁছে দরজার ঘন্টি টিপলাম। একটু অপেক্ষা করতে হলো। দরজা খুলতে আবার এক আনন্দধামে পৌঁছলাম। হয়তো ভুল সময়ে উপরন্তু না জানিয়ে গিয়েছিলাম, তাই সব কিছু একটু অন্যরকম মনে হলো। সে সাদা কালো মূর্তির স্থানে ছোট বড় চিনেমাটির টবে অদ্ভুত সব বেটে গাছের বাহার। কোনো পত্রিকায় দেখে এগুলো আমার চেনা। তনুকার হবি। একটা 10 সেন্টিমিটার উঁচু বটগাছের ছবিও আগে দেখেছি। বড় লোকরা তাহলে সত্যি সত্যি ঘড়ি ঘড়ি ঘর দৌড়ে সাজ বদলায়। দেয়ালে রং পর্যন্ত অন্যরকম লাগলো। বসবার ঘরে ঢোকার দরজাটিও একটু ফাঁক ছিল। ভিতর থেকে মধুর কণ্ঠে হাসি গল্প শুনে আমরা কে যেন দরজাটা খুলে দিয়ে মিষ্টি গলায় বলল, আসুন মাসিমা, আমাদের ঘরকন্না দেখে যান, ছবি নিয়ে যান, একটু ভালো করে রাইট আপ দিন। আহা, দাঁড়িয়ে কেন, বসুন। তবে কি আমি আনন্দে চোটে ভুল দেখছি নাকি তনুকা ভেলকি জানে? বিহল নয়নে চারিদিকে চেয়ে দেখি এই 2-4 দিনে ঘরের রং বদলেছে, ঢং বদলেছে, অন্য গালছে, অন্য আসবাব, আর সব চাইতে আশ্চর্য, ঘরময় শোভা পাচ্ছে নানা রঙের ওই যে কি বলে কাপ্তান নাকি, সেই পরা পাক্কা 1 ডজন তনুকা। দেখে দেখে চোখ আর ফেরে না। এ কি ইন্দ্রজাল নাকি?
দৃষ্টির ঘোর কাটতে বিচার বুদ্ধিও ফিরে এলো। একরকম, কিন্তু ঠিক একরকম নয়। এখানে আমাদের তনুকার শত রূপের মাত্র 12টিকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে ওরই মধ্যে কেউ একটু বেঁটে, কেউ একটু ঢেঙ্গা, কারো রং হাতির দাঁতের মতো, কেউ বা গোলাপি, কেউ বা সাদা, কারো রং ওরই মধ্যে একটু চাপা, কারো চুল কোকড়া, কারো ঢেউ খেলানো, কারো বা দিব্যি সোজা, কারো চুল ছাঁটা, কারো কোমর ছাড়িয়েছে। এক কথায় দেখে দেখে আমি মুগ্ধ, আর আমার সঙ্গিনী বাক্যহারা। এতটা আমরা আশা করিনি। এমন সময় শাড়ি আর খাটো ব্লাউজ পরে সেই মেম আমাদের মনের ভ্রান্তি ঘুচিয়ে হাতে যেন একটা খুঁটি ধরিয়ে দিলেন। তিনি দেখলাম ঠিক মেম নন। আজ মনে হলো রংটা একটু চাপা, অর্থাৎ আমরা যাকে শ্যামবর্ণা বলতাম। এই যেমন আমি নিজে। পরিষ্কার বাংলায় বললেন, ওই অটোগ্রাফ অ্যালবামগুলোর জন্য নিজে কষ্ট করে আসবার দরকার ছিল না দিদি। ফোন করলে আমি পাঠিয়ে দিতাম। এটা হলো তার নিচেকার ফ্ল্যাট, আমাদের গেরস্থালির আসল জায়গা। আমি বললাম, সে কি? তাহলে তো আমি এই অভাবনীয় দৃশ্য দেখতে পেতাম না। এবার আমি মুচ্ছু যাবার আগে সবটা বুঝিয়ে বলো তো ভাই। তুমি আমাদের ঈশানীর বোন মৌসুমী না, যে আমেরিকা গিয়ে কি যেন শিখে এসেছিল? ঈশানীকে আমি বড় ভালোবাসতাম। সে বলল, না, আমি মৌসুমীর দিদি ঈশানী, বলে হঠাৎ কেঁদে ফেলল। তারপর সে চোখ মুছে উঠে বসে ম্লান হেসে বলল, নিশ্চয় মনে অনেক প্রশ্ন যাচ্ছে। আমি আন্দাজ করে নিয়ে সেগুলোর উত্তর দিচ্ছি। তনুকা বলে কেউ নেই, সে একটা আদর্শ মাত্র। এক ধরনের মাপ আর গড়নের কয়েকটি মেয়ে নিয়ে এই কারবার খুলেছি। আমার চাইতে 15 মিনিটে ছোট মৌসুমি বিউটিশিয়ানের কাজ শিখে দেশে ফিরে বোম্বাইতে একটা ছোট্ট পার্লার খুলেছিল। আমাকেও টেনে নিয়ে গিয়ে সব কিছু হাতে কলমে শিখিয়ে দিয়ে এক সুদর্শন যুবককে বিয়ে করে বিদেশে চলে গেল। হ্যাপা ধরতে রইলাম আমি। বোম্বাইয়ের পার্লার বেশ মোটা টাকায় বেচে আমার এই চিরদিনের কলকাতায় এসে ওই টাকা দিয়ে আগে একটা ছোট্ট পার্লার খুললাম। সেটি যেন ট্যাক্সাল। এই সময় আমিও একজন মোটাসোটা বাঙালি অধ্যাপক মশাইকে বিয়ে করে তার পরামর্শ মতো তনুকার ফাউন্ডেশন করলাম। দেখতে দেখতে ফুলে ফেঁপে উঠলাম। আমাদের দুটো কালো মেয়েও এই কোম্পানিতে আছে। এখন আমাদের সরে দাঁড়াবার সময় হয়েছে। কলকাতায় আমার স্বামীর শরীর ভালো থাকছে না, তাই এটাকে লিমিটেড কোম্পানি করে দিয়ে আমরা শান্তিনিকেতনে চলে যাচ্ছি। আমার রূপচর্চার বইটা লিখবার এতদিনে অবসর হবে। ওর বড় গাছপালার শখ, তাও মিটবে। ভালোই থাকবো সকলে। অবশ্যই এই বাড়ির মালিকানাটা আমাদের রইল, বাকি সব ওই লিমিটেড কোম্পানির। আমি এখানে না বলে পারলাম না। এখানে কাজ করতে হলে বোধহয় সুন্দরী হতে হবে। তনুকার মতো দেখতে না হলেও দেখতে ভালো হওয়া চাই। তাই শুনে ঈশানী হেসে বাঁচে না। আরে, তনুকা কি একটা মানুষ? হ্যাঁ, তবে কি? সে একটা ধারণা, একটা আদর্শ। বিউটিশিয়ানের কাজ হলো তাকে সুন্দরী বলে পাচার করা। সুন্দরের কি কোনো বাঁধা ধরা ছক আছে? অজন্তা গুহায় কালো সুন্দরী চেহারা দেখতে হয়। আফ্রিকাতে শুনেছি কি একটা জাত ছিল, তারা মনে করত ফর্সা আর মোটা না হলে সুন্দরী হয় না। তাই মেয়েদের রোদে বেরোতে দিত না, আর ভালো মন্দ খাইয়ে ইয়া মোটা বানাতো। তাদের ভালো বিয়ে হতো। সুন্দর কুচ্ছিত কি কারো গায়ে লেখা থাকে দিদি? সুন্দর থাকে দর্শকের চোখে আর হৃদয়ে। আমি বললাম,
কিন্তু একজন আদি তনুকা ছিল নিশ্চয়, যার অনুকরণ করে বিউটিশিয়ানরা বাকিদের তৈরি করেছে। ঈশানী হেসে আমার মুখের দিকে চেয়ে বলল, বিশ্বাস করবে দিদি, আমি সেই আদি তনুকা। আর আমার ৭০ বছর বয়সের কালো মোটা স্বামীর চোখে এখনো আমি তাই। দেখলাম ঈশানী এই বলে একবার যত্ন করে আইশ্যাডো বাঁচিয়ে কুচকুচে কালো এক লেস পাড়ে রুমাল দিয়ে চোখের জল মুছে ফেলল। মনে তো হলো সত্যিকার অশ্রু, কি জানি। ঈশানী আরও বলল, এই ১৩ তনুকা সবাই ভালো দেখতে হলো এখানে ক্যাফেটেরিয়া চালা যে ৩-১৩ মেয়ে, তারা ফিটফাট থাকলেও কেউ সুন্দরী নয়। তাই বলে আদৌ নির্গুণ নয়। আমাদের মডেলিং ডিপার্টমেন্টে ৩-৩-৩৯ + একজন, অর্থাৎ ৪০ জন শিক্ষিত পড়িত ওস্তাদ মেয়ে দর্জি আছে। আমাদের পাবলিসিটিতে ২৬ জন মেয়ে আছে। জানেন তো, আজকাল যত না গুণে বিকয়, তার ২০ গুণ বিকয় বিজ্ঞাপনে। স্বয়ংসম্পূর্ণ ব্যবসা করতে হলে এই সমস্ত বিভাগকে সচল আর সন্তুষ্ট রাখতে হয়। তার জন্যেও ১২ মেসে কমিটি আছে। এই একটা বিভাগে কম মেয়ে, বেশি পুরুষ কর্মী। পুরুষরা তো আমাদের শত্রু নয়, একদিক দিয়ে বলা যায় তারাই আমাদের মেজর খদ্দের, এবং তাদের তহবিল থেকে আমাদের তহবিলে অর্থ জমা হয়। লিখবেন এসব দিদি, তবে নামটামগুলো বদলে দেবেন, নইলে আইনের হাঙ্গামা আছে। আরেকটা কথা, ওই যে নাতনিদের কথা বলছিলেন, তাদের আপত্তি না থাকলে একবার এখানে এসে কাজকর্ম দেখে যাক না। এবার কিছু নতুন মেয়ে নেওয়া হবে, চেনা ঘর থেকে পেলে নিশ্চিন্ত হই। এই হলো গিয়ে এই লেখার গোড়ার কথা। নমস্কার। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন।